মিষ্টি দুটি সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো সাওলাত খানকে ডিভোর্স দিবেন, আর দ্বিতীয়টি হচ্ছে দুই ছেলে কেবল মোট সম্পত্তির অর্ধেকটা নেবে আর বাকিটা যাবে সাওলাতের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান তথা তিতিরের নামে। দুই ছেলেকে ডাকলেন তিনি। নিজের সিদ্ধান্তটা জানাতেই সিয়াম চটপট উত্তর করে, ওনার সম্পত্তি চাই না আমার। তুমি তোমার অংশকে অবহেলা করতে পারো না, নিজের অধিকার ছেড়ে দিতে নেই। তবু চাই না আমার। উনি কথা বাড়াবে না। আর উনি কি ভাষা? সে তোমার বাবা হয়। সরি মা, তবে আমার সব অসহ্য লাগে। মাথা গরম করিও না। তোমার মতামত জানালে না সমীর? কিছু বলেছি আমি? কি? তোমার মন কোথায় সমীর? কি ভাবো এত? কিছু না মিষ্টিমা। কি বলেছিলে তুমি? মায়ের থেকে লুকাও? তুমি হয়তো জানো না, তোমার মা মুখে কম কথা বললেও সব বুঝতে পারে। দুঃখিত মিষ্টিমা, কিছু মনে করো না সমীর। একটা কথা মাথায় রেখো, ভাগ্যের বেশি কেউ দিতে পারে না। মিষ্টির কথা থমকালো সমীর। কিছুদিন পূর্বেও ভদ্রমহিলা বলেছিলেন উর্মিকে ছেড়ো না, সেও তোমায় খুব ভালোবাসে। একটা ভুল কখনো সত্যি হতে দিও না। ঠিক সেই কথারই বিপরীত কথা বললেন আজ। নিজ জীবনে নিশ্চয়ই হাল ছেড়ে দিয়েছেন, সেই জন্যই হয়তো আজ এই কথা বললেন। সমীর প্রায় কিছু সময় পার করলো, তারপরে বলল, আমার মনে হয় তোমার সিদ্ধান্ত কি সম্মান জানানো উচিত। আর একটা কথা, আমি চাচ্ছি তোমার বাবার থেকে নিজের নাম সরিয়ে দিতে। এতটা সময় মনোযোগ না থাকলেও এবার মনোযোগী হলো সমীর। সিয়াম প্রায় প্রতিবাদ করে বলল, কি বললে? সিম্পল একটা টপিক, তোমাদের বাবার সব কিছু থেকে নিজেকে আলাদা করতে চাই। তুমি ঠিক আছো মিষ্টেমা? একদম ঠিক আছি। তোমার জন্য আমি এত কিছু করেছি, সবটা মেনে নিয়েছি, যাতে বাকি সময়টুকু ভালো কাটে। আর তুমি? আমি সেসব জানি সমীর, তবে এখন আমার মনে হয় আমাদের আলাদা হওয়া উচিত। তাকে দায়বদ্ধ থেকে মুক্ত করতে চাই। চটপটে ছেলে সিয়াম হাতের কাছে যা ছিল সেটাই ভেঙে ফেলল। চিৎকার করে উঠল, পাগল হলে তুমি? কী সব বলে যাচ্ছ? আলাদা হবে? রাগ দেখিও না সিয়াম, বয়স অল্প তোমার, একটুতেই ঘাবড়ে যাচ্ছ। বাবা তোমার নিজ রক্ত, তাই চাইছো না এমন কিছু হোক, তবে এটা হওয়া উচিত। সিয়াম একা না, আমারও একই কথা মিষ্টিমা। তোমরা চাও আমি ভালো থাকি সব থেকে বেশি, তবে এটা ভালো থাকার প্রক্রিয়া হতে পারে না। হতে পারে, যদি আমার ভালো চাও আর ভালোবেসে থাকো, তাহলে এই নিয়ে আর কথা বাড়াবে না। আমি আমার সিদ্ধান্তে অনড়। সাওলাত খান ভেঙে পড়েছেন। সমীরের মুখ থেকে এত সব শুনে বুকের মাঝে হারিয়ে যাওয়া ব্যথাটা আবার জেগে উঠল। তিনি ভাঙা গলায় সামান্য কিছু আর্তনাদ করলেন। আমার যন্ত্রণা কি কখনই লাঘব হবে না? যন্ত্রণা নিজ থেকে সৃষ্টি করেছ বাবা। আমিও আর এ বিষয়ে কিছু বলছি না। মিষ্টিমা যা বুঝেছে সেটাই হবে। যাই হোক, আমাদের কোনো প্রপার্টিজও চাই না বাবা। ভালো থেকো সমীর। যেখানে সম্পর্কগুলোই নড়বড়ে, সেখানে সম্পত্তি নামক বিলাসিতা বিষের মতোই। তুমিও বুঝলে না আমায়? সময়টাই খারাপ বাবা। বিগত বছরগুলোতে আমরা নিশ্চয়ই ভালো ছিলাম না। কষ্ট হয়েছে খুব। সামান্য টাকা নিয়ে বের হয়েছিলাম। কখনো ভেবেছ কতটা ভুগতে হয়েছে, কত সহ্য করেছি আমরা? আমি তোমাদের নিকট গিয়েছিলাম, তোমরা আমায় গ্রহণ করনি। সেটা কেবল লোক দেখানো। গোমট হয়ে এলেন সাওলাত খান। তিনি ভেজা নয়নে আওড়ালেন, দোষ কি শুধুই আমার একা? নিস্তব্ধ হয়ে গেল আলিদ। গত 2 মাস যাবৎ দম ফেলাও যাচ্ছে না। না জানি কার নজর লেগেছে ব্যবসাতে। ছেলেটা প্রায় রুগ্ন শরীর নিয়ে বাসায় এসেছেন। আতাউর হোসেন প্রায় চিৎকার করে বসলেন। ছেলের এমন অবস্থা মেনে নিতে কষ্ট হয়। বাবা, কি হলো তোর? মাথা ঘুরে গেছে বাবা। মেঘনা রুপটপ থেকে নামছিল। আলিদকে দেখে দ্রুত নেমে এলো। কি হয়েছে বাবা? ওর কি হলো? এমন দেখাচ্ছে কেন? মাথা ঘুরে গেছে। সে কি? আলিদের মাথাটা নিচু ছিল। মেঘনা তুলতে তুলতে বলল, এতটা ভেঙে পড়লে কবে? কিছুদিন ধরেই চাপ যাচ্ছিল। বললে না তো একবারও। দেখেছেন বাবা আপনার ছেলে কেমন? কোনো কথাই বলে না, সব সময় লুকিয়ে রাখে সবটা। কি হয়েছে আলিদ? বিজনেসের ডিলগুলো ক্যান্সেল হচ্ছিল লাগাতার। কিছুতেই ফুসরত পাচ্ছিলাম না। লাগাতার? হ্যাঁ, কেউ ইচ্ছে করে বিরোধিতা করেছে। আমারও তেমনই মনে হচ্ছে। তবে কে হতে পারে? চিন্তা করো না, বুদ্ধি দিয়ে কর্ম করো, দেখবে সফল হবেই। হ্যাঁ বাবা। বেডে গা লিয়ে দিল আলিদ। মেঘনা ওর হাতের উপর মাথাটা রেখে বলল, খুব টেনশনে আছো? অনেক না, হালকা বলতে পারো। তোমায় দেখেই বোঝা যাচ্ছে। আর তুমি বলো যে ঠিক আছো। তুমি আবার টেনশন নিচ্ছ? টেনশন নেব না? এই যে তোমার মাথা ঘুরে গেল, সমানে অশান্তিতে ভুগছ। একবার ভেবেছ তোমার কিছু হলে আমাদের কি হবে? মেঘনা, আসো তো দেখি। বাচ্চাদের মতো হিচকি তোলে মেঘনা। আলিদের বুকে মাথা গুজিয়ে বলে, সবটা যেন ঠিক থাকে। আমি আর কিছু হারাতে চাই না। সৃষ্টিকর্তা আমায় এতদিন পর সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা ফেলনা না নিশ্চয়ই। তুমি খুব ভালো, বুঝলে? আবার সত্যি খুব ভালো। তোমার মতো মেয়েকে
যে পায়ে ঠেলেছে সে নিশ্চিত নিজের কপালকে মাটিতে ছুঁড়েছে। রাখো সেসব, তুমি ঠিক থাকলেই হবে আমার। ঠিকই আছি বাবা। ঈষৎ কান্না করে দিল সাগরিকা। ঘুমের মাঝে বাচ্চাটি কেমন ছটফট করছে। বুকে টানলো আলিদ। মেঘনা ব্যস্ত হলো। আবার ওর ব্রেন পেন শুরু হয়েছে বোধহয়। ডাক্তার দেখাতে হবে তাহলে। কিন্তু যিনি ওর অপারেশন করেছেন সে তো নেই এখন, বিদেশি ডাক্তার। আমার পরিচিত এক ডাক্তার আছেন, তাকেই দেখাবো। কিন্তু কিসের কিন্তু? আসো আমার সাথে। সাগরিকার খবরটা শুনতে পেয়ে ছুটে এসেছে প্রায় সকলে। চিন্তার ছাপ সবার মুখে। সৌজন্য এদিক সেদিক করছে। বাচ্চাটিকে অতিরিক্ত স্নেহ করে সবাই। অসহ্য যন্ত্রণায় সিগারেট ধরালো। সঙ্গে সঙ্গে একজন নার্স বললেন, স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউ। ফেলে দিল সিগারেট। উর্মি দেয়ালে পিঠ ঠেকে আছে। সাগরিকার রোগটা কি তবে এখনও শেষ হয়নি? মেঘনা নিশ্চল দেহটা জ্যোৎস্নার পেটের ভেতর ঢুকে যাবে যেন। ওয়েটিং চেয়ারে খাপটি মেরে শুয়ে আছে, মাথায় হাত বোলা জ্যোৎস্না। অমর এত সময় অন্তকে ধরে বসেছিল। রাত অনেক হলো, অন্তর চোখ বুজে আসে। অমর উঠল এবার। কি হলো আবার? ডাক্তার না আসা অবধিই বলা যাচ্ছে না। হাত দুটো বুকে ভাঁজ করে আছে আলিদ। কপালে চিন্তার রেখা। সৌজন্য কাছে এলো, কাঁধে হাত রেখে বলল, ভেঙে পড়া যাবে না। এর আগেও এমন হয়েছে, বড় অপারেশনও হলো। একদলা কান্না এসে সকলের গলায় আটকে আছে যেন। আলিদ চোখ বুজে রইল। বাচ্চাটির কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবে না আলিদ। ডাক্তার এলো। আলিদের পরিচিত হওয়াতে প্রথমেই তিনি বললেন, সমস্যা নেই, বেবি সুস্থ আছে, শুধু ব্রেনে একটু প্রবলেম দেখা দিয়েছিল। কেঁদে ফেলল মেঘনা। দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল। আলিদের বুকের ভিতরটা এখন শীতল। সে ডাক্তারের সাথে কথা বলতে বলতে বের হলো। এক পর্যায়ে বলল, মূলত আমার মেয়ের ব্রেনে অপারেশন হয়েছিল, খুব ছোট তখন। আর ইউ শিওর? হ্যাঁ, আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে, কারণ ওর মাথায় কোনো রকম অপারেশন হয়নি, শুধু ব্রেনে একটু প্রবলেম, সেটার কারণেই কান্না করেছিল। এটা ম্যাটার করে না, খুবই সামান্য মাথা ব্যথা করবে। তবে আপনি কোথাও ভুল করছেন, আপনার মেয়ের মাথাতে কোনো রকম অপারেশনই হয়নি। বদ্ধ ঘরে বেঁধে রাখা হয়েছে লায়লাকে। আজ প্রায় 7 মাস ধরে ঘরবন্দি। শুধু খাবার খাওয়ার সময় আর বিশেষ কাজের সময়ে বাঁধন খুলে দেওয়া হয়। বিগত কিছুদিন ধরে বেশ পাগলামি করাতে এভাবে বেঁধে রাখা হয়েছে ওকে। লায়লা চুপ করেছিল। খাবারের প্লেট নিয়ে কেউ একজন প্রবেশ করতেই চেঁচালো, সরে যাও, সরে যাও বলছি, মুক্তি দিবে না আমায়? আমি বুঝে গেছি, সরো বলছি, চলে যাও। লোকটা সরে গেল। লায়লা মাথা নিচু করে হাওমাও করে কাঁদতে লাগলো। আচানক ঘরে প্রবেশ করলো সৌমিন। বাঘিনীর মতো চেঁচামেচি করা লায়লা একদম নিশ্চুপ হয়ে এলো। সৌমিনের পায়ের শব্দ যত বাড়ে লায়লা তত জড়ো হয়ে বসে। খাবার খাওনি কেন? মাথাটা ঈষৎ উঁচু করলো লায়লা। সৌমিনের হাতে ভাতের থালা। মেয়েটির বরাবর বসল সে। ভাতের থালা থেকে খাবারের লোকমা বানিয়ে সামনে গিয়ে দিল। শুধু শুধু নিজের ক্ষতি করো না, হাঁ করো। কেন এমন করছো আমার সাথে? সেটা তুমি জানো। ক্ষমা চেয়েছি তো আমি। কিছু সময় অপেক্ষা করো, মুক্ত করে দিব। চাই না মুক্তি, আমায় বরং মেরে ফেলো, মরে যাই আমি। বাজে কথা বলো না, তোমায় স্নেহ করি আমি। হয়তো আমাদের সম্পর্কে একটা দূরত্ব রয়েছে, তবে আমি সর্বদা মাথায় রাখি তুমি আমার বোন। এবার লায়লা তাকালো। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কেন আমায় ভালোবাসলে না বলো তো? কেন আমি তোমায় পেলাম না? কারণটা তুমি জানো? জানি না আমি। তবে শোনো, তোমাকে কখনো আমি অন্য নজরে দেখিনি। তাছাড়া তোমার স্বভাবের কারণেই আমাদের সাধারণ সম্পর্ক নষ্ট হয়েছে। দম ফেলল সৌমেন। ফের বলল, হাঁ করো। বাচ্চা ছানার মতো খাবার খেয়ে নিল লায়লা। সৌমেন মাথায় হাত বুলিয়ে বলল, পাগলামি করো না আর। আমি বলে যাচ্ছি, ওরা তোমায় আর বেঁধে রাখবে না। একদমই শান্ত হয়ে গেল লায়লা। সৌমেন যাওয়ার পূর্বে লায়লাকে দেখল। ওর বুক চিরে কেবল বের হলো দীর্ঘ নিঃশ্বাস। সময় কেবল একটা সংখ্যা মাত্র। আজ সাগরিকার জন্মদিন। মেয়েটি 1 বছর পূর্ণ করল সবে। আলিদ বিশাল আয়োজন করেছে। সৌমেনের পুরো পরিবারের আসার কথা। ফোনে উর্মি তেমনটাই বলেছে। এমনকি আলিদ নিজ থেকে ফোন করেছে সবাইকে। কিয়ৎক্ষণ পূর্বে উর্মিকে কল করা হয়েছে। উর্মি জানিয়েছে রাস্তায় ওরা। আলিদ গেটের নিকট অপেক্ষা করছিল। মেঘনা ডাক দিতেই সরে এলো। উর্মিরা যখন পৌঁছালো তখন সন্ধ্যা 7টা। লতিফা বেগম ইদানিং উর্মির সাথে তেমন কথা বলেন না। কেমন যেন গা ছাড়া ভাব। উর্মি ওসব দেখেও দেখে না। ও কেবল ওর প্রতিজ্ঞা রক্ষা করে চলেছে। উর্মি যেতেই সৌমেন বলল, আমার এসব ভালো লাগে না মাইশা, আমি ফিরে যাচ্ছি। কেমন কথা এগুলো? সকলে খুব আশা করে আছে। আমাকে চেনে কে এখানে? আমি না থাকলেও সমস্যা হবে না। সাগরিকার জন্য ভালোবাসা। এমন করে বলছেন কেন? আপনি আসুন, না হয় ঘরে বসে থাকবেন। উর্মিকে বুঝিয়েও লাভ হলো না। সৌমেন মনে মনে নানান প্ল্যান করতে লাগলো। যে করে হোক শেষ সময়ে এসে হেরে গেলে চলবে না। দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। সৌমেনের হাত ধরে নিয়ে যাচ্ছে উর্মি। সুমি সেটা স্পষ্ট দেখল। বুকের মধ্যস্থানে যেন কেউ সূচ বিঁধিয়েছে। সুমিরের অন্তরটা দগ্ধ। তবে কেউ দেখার নেই। শাড়ির আঁচলে লেগে হোঁচট খেল উর্মি।
সৌমেন ধমকে উঠল। নজর কোথায় থাকে? দেখে শুনে চলতে পারো না? তৎক্ষণাৎ মেয়েটির পায়ে হাত দিল সৌমেন। বড় আঙ্গুলে কেটেছে, হালকা লাল তরল নেমে যাচ্ছে। সৌমেন স্যার, সবাই দেখছে তো। আপনি পায়ে হাত দিবেন না প্লিজ, চুপ থাকো। অস্বস্তি হলো উর্মির। এদিক সেদিক তাকানোর সময় দেখতে পেল সমীরকে। এবার ওর চোখ জ্বালা শুরু, অথচ সমীরের দৃষ্টি নির্মল। ঠোঁটের অগ্রভাগ প্রসারিত করে আছে। ঘাস পাতা পিষে নিয়ে উর্মির আঙ্গুলে ধরল সৌমেন। জ্বালা করাতে মেয়েটি আর্তনাদ করল। ব্যথাতে খিচে ধরল সৌমেনের কাঁধের জামা। এক হাতে মেয়েটিকে ধরল সৌমেন। উর্মি তখনও চোখ খিচে আছে। এবার ওর মাথাটা বুকের কাছে নিতেই উর্মি প্রায় লাফিয়ে সরে গেল। সৌমেন সেসব তোয়াক্কা না করে ফের বলল, কোনো সমস্যা মাইশা? বিভ্রান্ত হলো উর্মি। সৌমেন ওর কথার অপেক্ষা না করে আলতো হাতে কোমর জড়িয়ে ধরল। আসো। পৃথিবীর সমস্ত অস্বস্তি যেন ভর করেছে উর্মিকে। পেছন ফিরে দেখল সমীর তাকানো এক দৃষ্টিতে। বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো গলায় এসে দলা পাকালো, তবে প্রকাশ করতে পারল না নিজ অনুভূতি। আলিদ ছুটে এলো। সুমির একটা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে কিছু ভাবছে। তুমি কেন চুপ আছো সুমির? চুপ থাকা কি শ্রেয় নয় আলিদ ভাই? আপনার বোন যে নিজ থেকে সব পথ বন্ধ করে দিয়েছে। বোকা মেয়ে। তাচ্ছিল্যটা গায়ে লাগলো আলিদের। সে বলল, তুমি ভুল বললে। উর্মি কখনোই বোকা নয়, ও কেবল ভুক্তভোগী। বোকা না হলে এতবার বলার পরও সৌমেন ভাইকে বিশ্বাস করতো না। আমলেই নিল না আমাদের কাউকে। আমি কিছু করতে পারি। কিছুই পারবেন না। শুধু শুধু নিজের ক্ষতি করবেন না। এতদিন চুপ আছেন, আরও কিছু সময় না হয় চুপই রইলেন। সে আমার বন্ধু সমীর, আমার ক্ষতি করার কথা ভাবতেও পারবে না। মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, প্রচণ্ড ক্ষুধার্ত থাকে, তখন সে বিভৎস প্রাণীর রূপ ধারণ করে, যে নিজের সন্তানকেও খেয়ে ফেলে ক্ষুধা নিবারণের জন্য। আপনি তো কেবল বন্ধু। ছেলেটা ভুল বলেনি। হয়তো এখন বিষয়টিকে সহজ সরল মনে হলেও একটা সময় এসে ঝামেলার সৃষ্টি হবে। তবে সৌমেনের সাথে নিশ্চয়ই কথা বলবে এই বিষয়ে। কেন মেয়েটির জীবন নিয়ে খেললো, আর কেনই বা এভাবে ঠকালো সবাইকে? অনুষ্ঠানের একেবারে শেষ পথে এসে সৌমেনের নাগাল পেল আলিদ। এবার আর পালাবার চেষ্টা করেনি সে, তবে খুব বেশি ভাব নিতেও পারল না। আলিদ দাঁত কিরমির করে বলল, কেন এমনটা করলি? কেমনটা? উর্মির জীবন নিয়ে খেলছিস কেন? ভুল বললি। আমি ওর জীবন নিয়ে খেলিনি। ওকে আমি ভালোবাসি। সত্যিই ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসি বিধায় হারাতে চাই না। আশা করি আমার জীবনে কাটা হবি না। এটুকু বলতে পারি, উর্মিকে কষ্ট দিব না। অলরেডি কষ্ট দিয়েছিস তুই। তখন উর্মি কেবল ভুক্তভোগী ছিল। মানে আমার স্ত্রী উর্মি। এক ছাদের নিচে থেকে টান তৈরি হয়ে গিয়েছে। হঠাৎই অনুভব করেছি ওকে আমি খুব ভালোবাসি, ভীষণ রকমভাবে ভালোবাসি। এমনটাই যদি হয়, তবে এখনও কেন লুকিয়ে রেখেছি সবটা? সঠিক সময়ের প্রয়োজন। উর্মি এখনও সমীরকে ভালোবাসে। ওকে বোঝাতে হবে, অনুভব করাতে হবে ওর জীবনে একটাই মানুষ, সেটা হচ্ছে সৌমেন। তুই ঠিক করলি না। তুইও ঠিক করছিস না। কি? আলিদের বুক পকেটে থাকা হিডেন ক্যামেরাটা নিয়ে নিল সৌমেন। আলিদ জ্বলে উঠল। ক্রোধ নিয়ে বলল, সৌমেন, বিষয়টা কমপ্লিকেটেড। আলিদ, আমার বন্ধু বলেই ছাড় পাচ্ছিস, বাট মনে রাখিস, আমি আমার স্ত্রীকে নিজের নিকটে রাখার জন্য সব করতে পারি, সব করতে পারি, সব। প্রয়োজনে যে কাউকে খুনও করে দিতে পারি। এর পরিণাম ভয়াবহ হতে চলেছে। আগুন নিয়ে খেলছিস তুই। মোচড় দিয়ে উঠল সৌমেনের বুক। চোখ দুটো ছলছল করছে। আলিদের সামনে এসে বলল, অতিরিক্ত ভালোবাসি ওকে। যদি জানতাম বিষয়টা এত জটিল হয়ে উঠবে, তাহলে কখনোই এমন পরিস্থিতি তৈরি করতাম না। এখন সময় সুযোগ কোনোটাই নেই। আমি আমার স্ত্রীকে ছাড়ছি না। ইদানিং হৃদয়ে ঝড় চলছে। উর্মিকে হারানোর ভয় গলা চেপে ধরেছে সৌমেনের। সারাক্ষণ মেয়েটাকে নিয়ে ভয়। সন্ধ্যায় ফিরল উর্মি। লতিফা বেগমের সাথে দেখা হতে ভদ্রমহিলা অসন্তোষ সুরে বললেন, সন্ধ্যার আগে ফিরে আসার চেষ্টা করবে। জি আন্টি। চলে গেলেন ভদ্রমহিলা। ঠিক কতখানি পরিবর্তন এসে গেছে। উর্মি অবাকই হলো। চিন্তা ফেলে হাঁটছে অমন সময় এলো সৌমেন। চোখ দুটো রক্তিম। কি হলো আপনার? ঘরে এসো। পিছিয়ে এলো উর্মি। সৌমেন বুকে হাত গুজে দিয়ে অন্যদিকে তাকালো। পরপরই বলল, একটা প্রশ্ন করব, সত্যি বলবে? হ্যাঁ। আমায় ভালোবাসো? বাসি তো। তবে তোমার চোখে কেন মিথ্যে? কি বলেন? আমাদের দূরত্বটাই কি সব কিছু প্রমাণ করে না? এমন কেন ভাবছেন? সময়টা আমাদের বিপরীত। আপনি সুস্থ হলেই আমার অসুস্থতা নিয়ে ভয় পাও তুমি? যদি আমি মরে যাই, এসব নিয়ে কি ইনসিকিউর? আপনার কি হলো বলেন তো? পাগল হয়ে যাচ্ছি আমি। ভালোবাসি তোমায়, তবে আমার থেকে তুমি সর্বদা পালাতে চাও। কেন? কেন এমন করো? ছেলেটা নিজের চুল খামচে ধরেছে। উর্মি দ্রুত এসে হাত ছাড়ালো। চিল্লিয়ে বলল, কি করছেন কি এসব? আই লাভ ইউ সো ভেরি মাচ। আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। ছেড়ে যেও না প্লিজ। যাবো না তো? কথা দিচ্ছ? গলাটা ধরে এলো এবার। উর্মি উত্তর দিতে পারছে না। মেয়েটিকে শক্ত করে আলিঙ্গন করলো সৌমেন। বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেখায় না উর্মি। সৌমেন বলে,
জীবনের সব থেকে করুণ কাহিনী কি জানো? নিজের স্ত্রী কাছে থাকা সত্ত্বেও কাছে না পাওয়া, সারাক্ষণ ভয়ে থাকা, সংকটে উন্মাদ হওয়া, একটু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করা। আমার লাগবে না ভালোবাসা, শুধু তুমি দূরে যেও না। কি অদ্ভুত শব্দ বলে যাচ্ছে সৌমিন। উর্মি পাখির ছানার মতো নুয়ে রইল। ছেলেটার সান্নিধ্য ভালো লাগছে, তবে আদৌ কি এটা উচিত? ডিভোর্সের ফাইলটা হাতে নিয়ে কেঁপে উঠলেন সাওলাত খান। সমস্ত সম্পর্ক তো বহু পূর্বেই শেষ করে এসেছেন মিষ্টি, তবে কাগজে কলমে কেন আলাদা হতে হবে? তিথির সাথে কথা কাটাকাটি হলো আজ। আচানক রেগে উঠলেন তিনি। বিগত এতগুলো বছর তো আমার সাথেই সংসার করলে, তবে কেন ওই মহিলার নিকট যাওয়া লাগে এখন? মুখ সামলে কথা বলো। ওই মহিলা কি কথা? সে তোমার গুরুজন। সতীন আবার গুরুজন? তিথি, চেঁচাবে না। আমার সন্তান এখানেই দাঁড়িয়ে। তুমি নিশ্চয়ই চাও না ও জানুক বাবা মায়ের অবৈধ সন্তান হিসেবেই ওর পরিচয়? তিথির গালে চটটা বসালেন সাওলাত। রাগে ওনার শরীর কাঁপছে। তিথি দ্বিগুণ জ্বলে উঠলেন। সাওলাতের কলার চেপে বললেন, দীর্ঘদিনের সংসারে আমায় কখনো হাত লাগাওনি, আজ সেই মহিলার জন্য আমায় আঘাত করলে। কি আছে ওর মাঝে যে আমি দিতে পারিনি? রূপে গুণে আমি ওর থেকে 1000 গুণ উপরে। তবু তোমার এই মানসিকতার জন্যই আজ তোমাকে ঘৃণা করছি আমি। এতদিনে আমি বুঝতে পারলাম মিষ্টিকে তুমিই বলেছ ডিভোর্সের কথা। হ্যাঁ বলেছি। আমার স্বামীর সমস্ত চাহিদা মেটানোর জন্য আমি একাই যথেষ্ট। এত বছর ধরে আমার সাথে থেকেছ তুমি, কখনো তো অন্য কাউকে প্রয়োজন পড়েনি। তাহলে কাগজে কলমে সম্পর্ক রেখে কী লাভ? মুখে লাগাম দাও তিথি। তিতির এখানেই আছে। কেন? ও জানবে না ওর বাবার চরিত্র কতটা পবিত্র? স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে বিয়ের আগে মেলামেশা করেছে, অবৈধ সন্তানের বাপ হয়েছে। লজ্জা নত হয়ে এলো সাওলাতের মুখ। তিনি তিতিরের দিকে তাকিয়ে বুঝলেন মেয়েটা কিছুই বুঝতে পারছে না। বাবা মাকে কখনো এমনভাবে ঝগড়া করতে দেখেনি, সবটাই নতুন। সাওলাত মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ঘরে যাও শোনা। ও যাবে না। রাগিও না তিথি, এমনিতেই অনেক বলেছ আজ। চলে যায় তিতির। সাওলাত ফুঁসতে ফুঁসতে বলেন, নোংরা মহিলা, নষ্টামি নিশ্চয়ই আমি একা করিনি। তোমার মতো মেয়েদের তো পতিতা বলা হয়। 1000 টাকা দিলেই পাওয়া যায়। স্ত্রীর মর্যাদা পেয়েছ, এটা তোমার ভাগ্য। তিথি হু হু করে কেঁদে উঠলেন। সাওলাত খান নিজের জীবন দিয়ে বুঝেছেন একাধিক নারীর সঙ্গ কতটা বিপজ্জনক। সময়গুলো ফিরে পাওয়া গেলে তিনি নিশ্চয়ই মুছে ফেলতেন এটা। তুলি আর নয়নের শারীরিক বিপর্যস্তের জন্য সৌজন্যকে দায়ী করা হয়েছিল, সেটা অনেক অংশে প্রমাণিত। তবুও সৌজন্যের হেলদোল নেই। খবরটা বাতাসের গতিতে চলে যাচ্ছে। আজও আগলে নিলেন মাহফুজ সাহেব। ভদ্রলোকের নিকট কৃতজ্ঞ না হয়ে পারল না উর্মি। সৌজন্য বেল পেতে উর্মি এলো কাছে। আমাদের জন্য কি একটু ভাববে না তুমি? আল্লাহ আছেন তো। আমার মতো কদাচিৎ মানুষের থাকা না থাকা সমান। তুমি বুঝলে না ভাইয়া? বুঝি আমি। তুই আমার লক্ষ্মী বোন। নিজেকে ভরা নদীতে ডুবিয়ে দিয়েও সকলের জন্য ভাবিস। তবে জানিস তো কিছু সময় স্বার্থপর হতে হয়। ভাবিকে বিষ দিয়েছ তুমি, প্রমাণ তো হয়েছেই। তুমি তাকে ভালোবাসতে ভাইয়া। একদম ঠিক, ভালোবাসতাম, তবে বাসি না আর। হতাশ কণ্ঠটা উর্মি নামিয়ে নিল। গাড়িতে উঠে বসতে সিগারেট ধরে সৌজন্য। ভাইয়ের পানে তাকিয়ে থাকে উর্মি। হঠাৎই বলে, ভাবি নাকি দেখতে চেয়েছে তোমায়। আমি চাই না। আমারও তাই মনে হয়, যাওয়ার দরকার নেই। যারা আমাদের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে তাদের সাথে আর কোনো যোগাযোগ নয়। মুখ ভর্তি ধোয়া নিয়ে 2 সেকেন্ড বাদে ছাড়ল সৌজন্য। খোঁচা খোঁচা দাড়িগুলো বড় হয়ে এসেছে। মুখের মধ্যে আগে একটা ধুতি খেললেও এখন আছে কেবল ব্যথা। উর্মি চুপ থাকতে পারছে না, তবু চুপ থাকতে হচ্ছে। এক পর্যায়ে ভাইয়ের কাঁধে মাথা এলিয়ে বলল, জীবনটা এত কঠিন কেন ভাইয়া? মাহফুজ সাহেব লতিফা বেগমকে বললেন, তুমি বুঝতে চেষ্টা করো, সৌমিনকে সুস্থ করার জন্য উর্মি ছাড়া আর কোনো অপশন নেই আমাদের। তাই বলে প্রতারণা করবে আমার সাথে? তুমি জানতে পারলে কখনই মেনে নিতে না এসব। সেই জন্যই তোমাকে বলিনি আমি। আমার লজ্জা হয়। উর্মির সামনে যেতে গেলে বুক ভারী হয়ে যায় আমার। তুমি কষ্ট পেও না। আমরা আমাদের সন্তানের সুস্থতা কামনা করি কেবল। মেয়েটাকে আমার বড় পছন্দ। ওকে যদি রেখে দিতে পারতাম। উত্তর করলেন না মাহফুজ সাহেব। তিনি নিজেও বড্ড জ্বালায় আছেন। সৌমিনের চিকিৎসাটা যেন বেশ ধীরস্থির। কথাগুলো শুনতে পেয়ে দরজার কাছ থেকে সরে এলো সৌমিন। পরিবারে এমন এক শব্দ যা স্বার্থপর করে দিতে পারে মুহূর্তেই। সবাই স্বীয় পরিবারও নিজের জন্য স্বার্থপর, ভীষণ স্বার্থপর। বিকেলে বের হলো সৌমিন। এর জন্য বেশ কাঠখড় পোড়াতে হলো। ছেলেটা দীর্ঘদিন একা বের হয়নি। অসুস্থতার নাটক করে করে সত্যি নিজেকে অসুস্থ বোধ হয়। মাইশা আর কল্লোল দাঁড়িয়ে আছে নদীর ঘাটে। সৌমিন এসে বলল, নিজেদের শুধরে নিও। আমাকে মারার জন্য এসেছিলে তোমরা? দুজনেই চুপ। সৌমিন চেক দিয়ে বলল, এই দুনিয়ার সবাই স্বার্থপর, আর ভাগ্য বড় বিচিত্র। আমাকে মারার জন্য পাঠানো হয়েছিল তোমাদের, অথচ সেই তোমরাই আমার কাজে লেগে গেলে। বেশ ভালো অভিনয় করেছ। ধন্যবাদ স্যার। নাও লিভ। দেশে যেন আর না দেখি। জি স্যার।
চালাকি করার চেষ্টা করো না। এমনিতেও দেশে থাকলে বাঁচতে পারবে না। আমার পেছনে অনেক শত্রু আছে। যাদের নিকট থেকে এসেছিলে তারা কতটা ভয়াবহ তা হয়তো জানো। আমি তাদের সাথে সমস্ত চুক্তি ফিরিয়ে নেব আর লোকসান হওয়ার টাকাও দিয়ে দিব। সেহেতু আমার ক্ষতি করার জন্য তাদের আর কোনো কারণ নেই। তবে তোমরা সাবধান। শুকনো ঢোক গেল মায়েশা আর কল্লোল। সম্পর্কে ওরা দীর্ঘদিনের প্রেমিক প্রেমিকা। স্বপ্ন ছিল অভিনয়ে যাওয়ার, তবে টাকা ছাড়া অভিনয় জগতে পা রাখা সহজ নয়। তাই এই ভয়ঙ্কর কাজটা করার জন্য রাজি হয়। তবে বছর 2 যেতেই ধরে ফেলে সৌমেন, আর তারপর ক্ষমা চায় ওরা। সৌমেনের মস্তিষ্ক তখন অন্য প্ল্যান করছিল, তবে হঠাৎ করে যখন উর্মি এলো তখন প্ল্যান বদলে গেল আর পুরো খেলাটাই পরিবর্তন হয়ে গেল। সৌমেন দীর্ঘশ্বাস লুকালো। মায়েশা আর কল্লোল চলে গেছে। সন্ধ্যার সূর্যাস্ত যেতে দেখে একরাশ মন খারাপ হলো ওর। সেও জীবনের সাথে উর্মিকে জড়িয়ে আসলে ভুল হয়ে গেছে। মেয়েটাকে ছাড়া ওর নিঃশ্বাস অবরুদ্ধ হয়ে আসে। সিগারেট মুখে নিল সৌমিন। উর্মি সেটা ফেলে দিতেই আবারও প্যাকেট বের করলো। এবার পুরো সিগারেটের প্যাকেটটাই ফেলে দিল। সমীর তাকালো। কি হয়েছে তোমার? দেবদাসীর মতো কেন করো? দেবদাসী তো আমি। এসব ফালতু কথা ছাড়বে না নাকি? আমার জীবনটাই ফালতু। সমীর, আমি কিন্তু চলে যাব। চলেই তো গেছো। অদ্ভুত। অন্যের স্ত্রী তুমি। যাকে ছোঁয়া যায় না, যাকে বুকের ভিতর পিষে ফেলা যায় না, সব সময় হৃদয় জ্বালাপোড়া করে। বড্ড করুণ শোনালো সমীরের কণ্ঠ। উর্মি তৎক্ষণাৎ হাত ধরে বলল, সবটা জেনেও এখন এমন সব কথা বলবে? আমার একা জানাতে কি যায় আসে উর্মি? সবাই তো জানে তুমি সৌমিন ভাইয়ের স্ত্রী। কেন সবাইকে বলছো না বিয়েটা হয়নি? সবটা মিথ্যে ছিল। তুমি কষ্ট পাচ্ছ? অনেক বেশি। এত ঝামেলা আমি আর নিতে পারি না। সবটা ঠিক করা যায় না উর্মি? একটু ভাবলো উর্মি। সৌমিন অনেকটাই সুস্থ। এখনই সঠিক সময়। এরপর হয়তো ঘটনা বদলে যেতে পারে। সমীর উর্মির হাতটা বুকে চেপে ধরল। আমি চাই আমাদের বিয়েটা হয়ে যাক। আমার ভীষণ ভয় হয় উর্মি। তুমি তো তোমার প্রতিশ্রুতি রেখেছ, তাই না? দেখি কি করা যায়। আমি অপেক্ষায় থাকব। ফেরার সময় উর্মি অনেক কিছু ভেবেছে। সৌমিন আজকাল কাছাকাছি আসতে চায়। এভাবে কোনো একদিন ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তাছাড়া সৌমিন অনেকটা সুস্থ, তাই প্রতিশ্রুতির খেলাপও ঘটেনি। মনে মনে সে স্থির করলো আজই মাহফুজ সাহেবের সাথে কথা বলবে, জানাবে সবটা। এভাবে আর থাকা কি যায়? মাহফুজ সাহেব বসেছিলেন। তিনি সবে জানতে পেরেছেন উর্মির মতামত। প্রথম দিকে একটা দ্বিমত থাকলেও পরে তিনি ভাবলেন আর কতদিন। এই যে নাটকটা চলল, এতে উর্মির উপর কতই না প্রভাব পড়েছে আর পড়বেও। উর্মি কেবল একজন সেবিকার মতো দায়িত্ব পালন করেছে। তাছাড়া টাকা পরিশোধ করার কথাও জানালো। মাহফুজ সাহেব বললেন, তুমি যখন বলছো তখন আমি আর আটকাবো না। আর টাকাটা তোমার পারিশ্রমিক। আমার সন্তানের জন্য অনেক করেছো, এতে আমি কৃতজ্ঞ। সময়টা খুবই ভয়ঙ্কর স্যার। আমিও চাই সৌমিন স্যার সুস্থ হোক। তবে এভাবে আর থাকা যাচ্ছে না। বুঝতে পেরেছি, জীবনে সুখী হও। লতিফা বেগমের নিকট এসে মাথা নিচু করল উর্মি। আমাকে মাফ করবেন আন্টি, আরও কিছু সময় আমি থাকতে পারছি না। এভাবে একজন অবিবাহিত মেয়ে হয়ে স্ত্রীর মতো অভিনয় করাটা কতটা কষ্টে সেটা আশা করি বুঝেছেন আপনি। লতিফা চুপ রইলেন। উনি কথা বলতে পারছেন না। উর্মি কেবল হাসল। মাহফুজ সাহেব বললেন, সৌমিনের সাথে দেখা করবে? কিছু কথা তো বলতেই হয়। সূর্যটা একটু একটু করে আধারে ডুবে গেল। সৌমিন সেটাই দেখছিল। তবে ঘরে কারো প্রবেশ অনুভব করার পরও বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। উর্মি কিছু ফুটেজ নিয়ে এসেছে। সৌমিনকে সবটা দেখাবে আজ। বসো, আমার কিছু কথা আছে। বসে বলা যাবে না? চা খাবে? না। ঠিক আছে, বলো কি বলবে। কিছু সত্য। কেমন সত্য? যে এতদিন মিথ্যে ছিল। সৌমিনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে। সৌমিন বলল, কি বলতে চাইছো? আমাদের বিয়ে, আমার পরিচয়, সবটা আজ খোলসা করতে এসেছি। তুমি নিশ্চয়ই কোনোভাবে আমাকে বিভ্রান্ত করতে চাইছো? না, আমি আপনাকে সত্যিটা জানাবো কেবল। চট করে মেয়েটির হাত টেনে নিল সৌমেন। পরপর দুটো চুমু খেলো। উর্মির হৃদয়টা কেমন ধক করে উঠেছে। হাতটা ছাড়িয়ে বলল, আমি মাইশা নই স্যার, আমি উর্মি। মূলত মাইশা আপনাকে বিশেষ ধরনের বিষ প্রয়োগ করেছিল, যার ফলে আপনার মস্তিষ্কে কিছু স্মৃতি ভুলে যায়। আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আমাকে গুলিয়ে ফেলেন মাইশার সাথে, আর এটাই বিপদ ডেকে আনে। অমন সময় আমার পরিবারের উপর খুব চাপ যাচ্ছিল। সাগরিকার অপারেশন সহ সবটার জন্য আমাকে রাজি হতে হয় এই শর্তে। আপনার বাবা আমাকে শর্ত দেন আপনাকে বিয়ে করতে হবে। তবে আমি সেটার জন্য রাজি ছিলাম না, কারণ আমি অন্য একজনকে খুব বেশি ভালোবাসি। ভাগ্য আর সময়টা খুবই বাজে যাচ্ছিল, সেই জন্য রাজি হতে হয় এই শর্তে। তবে আমি জানাতে চাই যে আমাদের বিয়েটা হয়নি। আমাদের বিয়েতে থাকা সমস্ত পেপারস নকল ছিল। সবটা ছিল কেবল একটা নাটক। এই বিষয়টা শুধু আমি, মাহফুজ স্যার আর
আমার আপা জানত। তেমনই ছিল আমাদের শর্ত। আশা করি আপনি সবটা বুঝতে পেরেছেন। সব প্রমাণ আর ফুটেজ আমি আপনাকে দিয়ে গেলাম। আমাকে মাফ করবেন, আমি কেবল ভালোটাই চেয়েছি, সাথে নিজের পরিবারকে বাঁচিয়েছি। আপনাকে বিয়ে করে ঠকাতে চাইনি আমি। আর আমি নিজেকে বিক্রি করার মতো কাজটা ভাবতেও পারি না। হয়তো আমার প্রাণ দিয়ে রক্ষা করতাম আমার পরিবারকে, তবু নিজেকে বিক্রি করতাম না। কেবল নিজের সময়টুকু বিক্রি করেছি। আপনি সুস্থ হয়ে উঠুন স্যার। আমি জানি আপনার যখন সবটা মনে পড়বে আপনাকে বিয়ে না করার জন্য, তখন আপনি নিজে এসে কৃতজ্ঞতা জানাবেন আমায়। আমিও সেই দিনের অপেক্ষায়। সব ফাইল ফুটেজ রেখে চলে গেল উর্মি। সৌমিনের চোখ থেকে দুফোঁটা অশ্রু নেমে যায় আড়ালে। মেয়েটি যাওয়ার পানে তাকে শুধু বলল, আমার জীবনের সাথে তোমাকে না জড়ালেও পারতাম উর্মি। বড্ড বেশি যন্ত্রণা হয় আমার। আমি যে হারিয়ে ফেললাম তোমায়। আমার জীবনে হুট করে চলে আসা বউ তুমি। আজ নিজ থেকে ভেঙে দিলে সবটা। স্বস্তির নিঃশ্বাস ফেলল উর্মি। কিছুটা কষ্ট হলেও বুকের ভিতর শান্তি অনুভব হয়। মিথ্যে দিয়ে তৈরি সবটাই কেবল মিথ্যে হয়, আর সেটাতে শুধু অশান্তি থাকে। বুকের ভেতর থাকা পাথরটা নেমে যাওয়াতে উর্মির মন ফুরফুরে। জামা কাপড় গুছিয়ে তখনই বের হয়ে এলো। বাসা থেকে বের হয়ে খবরটা জানালো সমীরকে। স্থির হয়ে এলো সমীরের দুই চোখ। অবশেষে মেয়েটি ওর নামে দলিল হতে চলেছে। সমীর বলল, কোথায় আছো তুমি? এই তো বের হলাম মাত্র। সেখানেই থাকো, আমি আসছি। সে কি, আমি একা যেতে পারবো তো? উর্মি, আমি এলে সমস্যা? এতদিন পর একটু শান্তি পেলাম। আর তুমি? আরে বাবা, ঠিক আছে, আসো তুমি, আমি অপেক্ষায় আছি। আর শোনো, সাবধানে এসো। আমার জীবনের সব সাবধানতা উড়ে গেছে উর্মি। আমি যে কি খুশি বলে বোঝাতে পারছি না। আসেন মিস্টার, আপনাকে বহুদিন ধরে খুশি দেখি না। এখনই আসছি। ফোনে মশগুল ছিল ছেলেটা। এক হাতে ফোন নিয়ে ড্রাইভ করাতে ট্রাক এসে গেল সামনে। সুমি দ্রুত ব্রেক চাপল। ট্রাক চালকও যথাসম্ভব মোড় ঘুরিয়ে নিল। ধুলো উড়ল বেশ। সমীরের ফোনের কলটা এখনও অ্যাক্টিভ। কথা বলে যাচ্ছি উর্মি। নিজেকে সামলে বলল, আসছি উর্মি, এখন রাখি। ট্রাক চালক বের হলেন। গোমর তার মুখের ভঙ্গিমা। সাবধানে গাড়ি চালান বাবা, এখনই তো দুর্ঘটনা ঘটত। যাক, আল্লাহ রক্ষা করেছে। জি চাচা, খুবই দুঃখিত। চলে গেলেন লোকটা। সমীর মনোযোগ দিল ড্রাইভে। উর্মি প্রায় অনেকটা সময় ধরে গেটের কাছে দাঁড়ানো। নিজ রুমের বেলকনি থেকে দেখছিল সৌমিন। ব্যথায় বুকটা কেমন করছে। মেয়েটির জন্য এত মায়া কেন হয় ওর? সমীর যখন এলো তখন সৌমিনের দু চোখে যন্ত্রণা, যেন এখনই চোখ ফেটে বেরিয়ে আসবে জল। সমীরের সাথে উর্মিকে দেখে খুব কষ্ট হলো, তবু দাঁড়িয়ে রইল বহুক্ষণ। বিচ্ছেদ বেদনার আর্তনাদগুলো তীব্র থেকে তীব্র হয়ে বুকের মধ্যস্থলে করতে লাগলো আন্দোলন। জাঁকজমকভাবে বিয়ে হচ্ছে উর্মি, তবে কেউ কেউ বেশ কথা বললেন বেনারসিটা সাদা হওয়াতে। উর্মি সেই বেনারসিটাতে হাত বোলাতে বোলাতে বলল, এটা আমার ভীষণ প্রিয়। সমীর নিজ হাতে যত্ন নিয়ে তৈরি করেছে। মেঘনাবাবুকে ঘুম পাড়াচ্ছিল। আলিদের হাতে তুলে দিয়ে উর্মির কাছে এলো। শাড়িটা স্পর্শ করে জানালো, আসলেই খুব বেশি সুন্দর এটা, তবে কিছুটা মলিন লাগছে। রাগ করে রেখে দিয়েছিল অযত্নে, সেই জন্যই ভাঁজ পড়েছে। এখনই ঠিক করে দিচ্ছি আপা। উর্মির মুখে একটা আলাদা দ্যুতি কাজ করছে। মেঘনার ভীষণ ভালো লাগলো। বোনের বিয়েতে সব থেকে বেশি খুশি হলো সৌজন্য। কিছুদিন পূর্বে সমস্তটা খোলসা করেছে উর্মি। পরিবারের সবাই ছিল তখন নির্বাক। বাচ্চা একটি মেয়ে কতটা ভালোবাসে পরিবারকে। নিজের জীবনটাকে বাজি রেখেছে ভাবা যায়। আয়রন করে সাদা শাড়িটা ঠিক করলো উর্মি। চিকন দেহটা কেমন কাঁপে। এতটা আনন্দ বহুদিন দেখা যায়নি। উর্মি যখন শাড়িটা আয়রন করছে তখনই অন্তু এলো ঘরে। ছোট ফুপি, তোমার নামে পার্সেল এসেছে। পার্সেল? কে পাঠালো? এই দেখো, সৌমেন পার্সেল পাঠিয়েছে। বিষয়টা মেয়েটির মনকে নাড়া দিল। গলার কাজটা শুকিয়ে এলো কেমন। মনটা মুহূর্তেই হলো ব্যাকুল। মেঘনার হাতটা এখন উর্মির কাঁধে। চোখ দিয়ে আশ্বস্ত করে জানালো, সব ঠিক আছে, এত চিন্তা করছিস কেন? পার্সেল কেন পাঠালো আপা? সেটা তো বুঝতে পারছি না। দেখ খুলে, আমি এখন আসছি। তুই থাক প্লিজ। বোকা, তুই তো সাহসী। হাসল মেঘনা। অথচ উর্মির হৃদয়ে বড্ড দহন। জীবন ওকে নতুন কিছুর সাথে পরিচয় করায় বড্ড নতুন সবটা। প্যাকেটে একটা সাদা শাড়ি রাখা, সাথে কিছু ফুলও আছে। শাড়িটা বিস্মিত করলো উর্মিকে। সমীরের দেওয়া শাড়ি আর সৌমিনের দেওয়া শাড়ি দুটোই যেন হুবহু এক। মেয়েটি এবার মনোযোগ হারালো। সব কিছু এলোমেলো লাগে। ফুলগুলো সরাতে একটা চিঠি পেল উর্মি। শেষবারের মতো দেখা করবে উর্মি, কিছু বলার আছে, আর বাকিগুলো তোমার উপহার। অতিরিক্ত ভাবনায় মাথা ধরে এলো। অতিষ্ঠ হয়ে গেল মন। উর্মি ধপ করে বসে পড়ল মেঝের উপর। সৌমিনের সাথে 10 দিন পূর্বে দেখা হয়েছিল। সেদিনের পর আর খোঁজও নেওয়া হয়নি। ভালো আছে নাকি সেটাও জানা নেই। তবে সৌমিন কেন দেখা করতে চায়? হলুদের অনুষ্ঠান শুরু হলো বলে উর্মিকে ডাকতে এলো প্রায় সকলে। এক কোণে বসে থাকা উর্মি চট করে লুকিয়ে ফেলে জিনিসগুলো। দরজা দিয়ে প্রবেশ করে সমীর। উর্মির মন ভালো হয়ে যায়। সমীর হাত বাড়িয়ে ডেকে নেয় মেয়েটিকে।
একটু হলুদ ছুঁয়ে দিয়ে সমীর বলল, এই মায়াবী সন্ধ্যা আর একটু দীর্ঘ হোক, থেমে যাক সবটা। থেমে গেলে বিয়েটা কি করে হবে ভাইয়া? শশীকে দেখে খুব ভালো লাগলো উর্মি। টেনে বসিয়ে দিল পাশে। 1 বছরেরও বেশি সময় ধরে দেখা নেই। উর্মি বলল, বেশ বড় হয়ে গেলে তুমি। তুমিও তো বড় হয়ে গেছো, বিয়ে করে নিচ্ছ। হ্যাঁ, এরপর তোমায় বিয়ে দেব। দিও, আগে বলো তোমাদের লাভ স্টোরি। বড়দের লাভ স্টোরি শুনতে চাচ্ছি, সাহস তো কম না। ও মা, বড় হয়েছি না। আর সমীর ভাইয়া, আগে বলনি কেন আপুর সাথে তোমার প্রেমের কথা? কান টেনে ধরল শৌখিন। শশী ভাইয়ের গায়ে কিল বসালো। ওদের কাণ্ডে হেসে লুটিপুটি অবস্থা। সেলফি তুলতে চলে গেল শশী। শৌখিন বলল, অবশেষে তোদের বিয়েটা হচ্ছে? শুধু অবশেষেই নয়, বল বহু বাধা বিপত্তির পরে। একদম। তবে একটা কনফিউশন আছে উর্মি। কি? তোমায় কি বলি বলো তো? ভাবি বলবো কি? যা তা বলছেন ভাইয়া। আমি ভাবি টাবি না। তাহলে কি হলো বিষয়টা? আমি আপনার বোন। তাহলে সমীর আপনার বোনের জামাই। হেসে ফেলল শৌখিন। সমীর আর উর্মিকে নিয়ে দুটো ছবি তুলে ফোন নিয়ে চলে গেল। উর্মির গা ঘেঁষে বসেছে সমীর। দারুণ এক সুবাস নাকে এসে ধরা দিল। সময়টা দারুণ, তাই না? অনেক বেশি সুন্দর। ভালোবাসি উর্মি, অনেক বেশি ভালোবাসি তোমায়। কথাটা বলেই উর্মির মুখ বরাবর হলো সমীর। উর্মি ফিসফিস করে বলল, আমিও যে খুব বেশি ভালোবাসি তোমায়। সব বাধা শেষে তোমাকে আমার নামে পাচ্ছি, এটা কতটা সুখে তুমি কি জানো? উর্মি একটু বিচলিত। কালকে সমীরের সাথে দেখা করা যাবে না। চিঠিতে লেখা ছিল আর্জেন্ট দেখা করার কথা। সেই জন্যই উর্মি ফোন করলো কয়েকবার, অথচ ফোন বন্ধ বলে। মাহফুজ সাহেবের নাম্বারেও কল করলো, একই অবস্থা। মেয়েটি এবার চিন্তায় পড়ল। তৎক্ষণাৎ কল করলো সমীরকে। শাড়ির বিষয়টা গোপন রেখে সবটা জানাতেই সমীর বলল, হয়তো নেটওয়ার্ক প্রবলেম। পরশু আমরা দুজন একসাথে দেখা করব, কেমন? ঠিক আছে। আর শোনো, কাল দ্রুত চলে আসবে প্লিজ। আমার না ভয় হচ্ছে খুব। আসবো। কল রেখে অন্ধকার ঘরটায় তাকালো সমীর। মাইশা আর কল্লোলকে ঠাটিয়ে চর বসালো প্রবীণ। দুজনকে বহু কষ্টে ধরেছে আজ। একটু হেরফের হলেই দেশ ছেড়ে পালাতো দুজন। সমীরের রাগ উঠছে আকাশচুম্বী। দুজনকে খুন যে করেনি সেটাই বেশি। কি করব এদের? যা করার পরে করব। আপাতত এদেরকে এখানেই বন্দি করে রাখো। হারামের বাচ্চাগুলোর জন্য সৌমেন এত বড় নাটক করতে পারলো। ভুগতে হচ্ছে সবগুলো জীবনকে। এখনও খেলা বাকি দোস্ত। আমার সাথে খেলার ফল ওকে পেতেই হবে। সব কিছুর হিসেব নেওয়া বাকি। মুঠোফোনটা শক্ত করে ধরে অনেকটা ভেঙে এলো। হাতের তালুতে কাঁচ ভেঙে রক্ত ঝরছে। সেসব পাত্তা না দিয়ে ফির বলল, কোন ঘরে রেখেছিস ওকে? কাছেই আছে, আয় এদিকে। চেতনা ছিল না সৌমেনের। সবে একটু একটু জ্ঞান ফিরেছে। দ্বার খোলাতে কিছুটা আলো ছিটকে পড়ল চোখে। না চাইতেও চোখ দুটো বুজে এলো। সমীরের পা দুটো এগুচ্ছে এদিকে। পদচরণের শব্দটা বেশ লাগলো সৌমেনের। কপালের ডান পাশটায় লাল তরল শুকিয়ে লেপটে গেছে। হাসল সমীর। গম্ভীর হয়ে আসা মুখশ্রীতে একটা হিংস্রতার দেখা মিলে। কেমন আছো সৌমেন ভাই? তীর তীর করে কাঁপছে সৌমেনের দুই ঠোঁট। কিছু বলার চেষ্টা করেও লাভ হলো না। মেডিসিনের প্রভাবটা এখনও যায়নি। সমীর প্রায় রেগে গেল। আমার লাইফটা হেল করে দিলি তুই। আমার সাথে এত বড় খেলা খেললি। ছিনিয়ে নিলি আমার জীবন থেকে ভালোবাসাকে। আবার কিছু বলার ট্রাই করলো সৌমেন। সমীরের মাথা গরম। নাক বরাবর ঘুষি মারাতে সৌমেনের দেহটা প্রায় নিস্তেজ হয়ে এলো। অদ্ভুত হাসলো সমীর। চুলগুলো টেনে ধরে বলল, আমার ভালোবাসাকে ছিনিয়ে নিলি তুই। আমার থেকে আমার হৃদয়টাকেই আলাদা করে দিলি। শুধু তোর নোংরা পরিকল্পনার শিকার হয়ে কতগুলো জীবন এলোমেলো হয়ে গেল। সব শেষ করে দিলি। এর শাস্তি তো পেতেই হবে তোকে। তোর সামনে তোর স্ত্রীকে বিয়ে করব আমি। কতটা কষ্ট হয় নিজ ভালোবাসাকে হারালে তুইও বুঝবি এবার। কথা বলতে না পারলে অস্ফুট স্বরে সৌমেন বলল, সব দোষ স্বীকার করে নিব, তবু উর্মিকে ছেড়ে দে সমীর। পা ধরে ক্ষমা চাইব আমি। তবু এমনটা করিস না। মানুষ যখন শখের কিছু হারিয়ে ফেলে তখন অদ্ভুত আচরণ করে। সমীরের ভেতরও পাগলামি শুরু হয়েছে। হাসতে লাগলো লাগাতার। চোখ দুটো অতিরিক্ত লাল। সৌমিনের নাক বরাবর বসল। ঘোলাটে চোখে সৌমিন দেখল সমীরকে। সিগারেট ধরায় সমীর। ফোনটা বের করে উর্মির সাথে হলুদ তোলা ছবিগুলো দেখাতে থাকে। এক পর্যায়ে সৌমিন দেখতে পায় উর্মির খুব নিকটে এসেছে সমীর। দুজনের ঠোঁটের মাঝের দূরত্ব কয়েক ইঞ্চি মাত্র। রাগ সংবরণে ব্যর্থ হলো সৌমিন। ফুঁসতে লাগলো। বুকের ভেতরটা ছটফট করছে। হাত পা নাড়াচাড়া করলো গলা কাটা মুরগির মতো। হাসছে সমীর। এই দৃশ্য ওকে আনন্দ দিচ্ছে। ঠিক একইভাবে গত 1 বছর ধরে ভুগছে সমীর। কষ্ট পেয়েছে নিজের ভালোবাসাকে অন্য কারো সাথে দেখে। সমীরের দু চোখ জ্বলন্ত। দূরে থাক সমীর। লজ্জা হওয়া উচিত তোর। অন্যের স্ত্রীকে স্পর্শ করার আগে বিবেক জাগা। বিবেক? তুই বলছিস বিবেকের কথা? যেদিন খেলাটা শুরু করলি সেদিন কই ছিল তোর বিবেক? কি লাভ হলো আমার থেকে উর্মিকে ছিনিয়ে নিয়ে? প্রয়োজনে তোর পা ধরে ক্ষমা চাইব আমি। ভুল সিদ্ধান্ত ছিল সব। কিন্তু এখন তো উর্মি আমার স্ত্রী।
সৌমিনের কাছাকাছি হলো সুমির। খুব ধীরে ধীরে বলল, তোর স্ত্রী আজও আমায় ভালোবাসে, নিজের থেকে বেশি ভালোবাসে আমায়। সত্য কথাটা, তবে সৌমিনের বুকের ভিতর ক্ষতবিক্ষত করছে, মেনে নিতে পারছে না এইসব। উর্মি যে ওকে ভালোবাসে না সেটার জন্য কোনো কষ্ট হচ্ছে না, তবে সমীরকে ভালোবাসে এ কথাটা ওর মস্তিষ্কে লাগে। ওঠার চেষ্টা করে বাড়তে হয়। সমীর লাগাতার সিগারেট ধরায়। ওর মেনে নিতে কষ্ট হয় উর্মি অন্য কারো স্ত্রী, অথচ এই সত্যটা আগে যখন জেনেছিল এত কষ্ট হয়নি। সব তো ঠিকই হয়ে গেল। উর্মি তো সেদিন জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলেছিল বিয়েটা হয়নি, সব নকল ছিল, নাটক ছিল সবটা। তবে আজ কেন নাটকটাই সত্য হলো? এমন কেন হলো? এত কষ্ট ওর সইল না। সমীরের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো, ধীর গতিতে আওড়ালো, এত যন্ত্রণা দেওয়ার থেকে আমাকে জীবন্ত কবর দিলেও তো পারতি, তবু শান্তি পেতাম। জানতাম পৃথিবীতে আমারও একজন নির্দিষ্ট মানুষ আছে, যার অন্তরে শুধু আমি, যার হাজার মাইলেও অন্য কারো বিচরণ নিষিদ্ধ। সকাল থেকে দুটো বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। একটি সৌমিনের সাথে উর্মির বিয়ে, আর দ্বিতীয়টা বিয়ের সাদা শাড়ি। বিয়ের শাড়ি এসেছে সাদা, বরপক্ষের এমন মানসিকতায় বেশ চটেছেন সবাই। একে একে প্রায় সকলে আলোচনায় ডুবেছেন। বিয়ের শাড়ির রং হবে লাল, নীল, বেগুনি। সংসার জীবনের শুরু হবে রঙিন হয়ে। সেখানে সাদা টেনে নিয়ে যাওয়া এক প্রকার বোকামি। সকলের তিক্ততা দেখতে পায় উর্মি। ওর মুখ থেকে কোনো শব্দ এলো না। অন্তত প্রতিবাদ বা সমর্থন আসা প্রয়োজন, তবে বিয়ের কনে নিশ্চুপ। এ নিয়েও আরেক দফার আলোচনা। ভগ্ন চিত্তের অবস্থা কাউকেই দেখাতে চায় না উর্মি। হৃদয়ে চেরা তাজা সব দীর্ঘশ্বাসকে লুকিয়ে রাখে সন্তর্পণে। সকালবেলায় সমীরের সাথে মতান্তর ঘটেছে বিষয়টা সৌমিনকে নিয়ে। তখন থেকে উর্মির মন ভালো নেই, হৃদয় হয়েছে ব্যাকুল। আচানক সৌমিনের জন্য চিন্তা বেড়েছে। ফোনে পাওয়া যাচ্ছে না কাউকেই। সবটা যেন এক একটা মনোযুদ্ধ। ফোন বাজলো উর্মির। সেদিকে তাকাতে ইচ্ছে হলো না, তবে মেসেজের টুং শব্দটা চিত্ত নাড়িয়ে দিল। ফোনের ভাঙ্গা স্ক্রিন, রাগ, ক্ষোভ, অভিমান সব মিলিয়ে সকালেই ভাঙল ফোনের গ্লাস। এই যেন আরেক দফার বিপদ সংকেত। উর্মি জানে কে মেসেজ করেছে। হতাশ হয়ে ভাবে জীবনটা থেমে গেলেও পারত। পরক্ষণে ভাবল জীবন কখনো থেমে থাকে না, সবটাই চলমান বহমান। একটি সুসংবাদ দিল আলিদ। মাহফুজ সাহেব আর লতিফা বেগমের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্যই ফোন নাকি বন্ধ। কষ্ট হলো উর্মির। বিয়ের সময় না হলে এখনই চলে যেত ছুটে। আলিদ কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না। গুমোট হয়ে আসছে অনুভূতি। উর্মি সেটা স্পষ্ট লক্ষ্য করলো। কোনো সমস্যা আলিদ ভাই? না তো, আপনার মুখটা কেমন দেখাচ্ছে? এমনি হয়তো। চলে যাচ্ছ যে? চলে যাচ্ছি তো ঠিকই, তবে আপনি কবে তুমিটা ঠিক করবেন বলুন তো? একবার তুই একবার তুমি। একগাল হাসলো আলিদ। উর্মির মাথায় হাত রেখে বলল, হয়ে যাবে কোনো এক সময়। সুখী হও বোন আমার। শখের জিনিসগুলো সুখ বয়ে আনুক তোমার জীবনে। সুখ এলো না উর্মির জীবনে। সন্ধ্যা হয়ে এলো, অথচ সমীর এলো না বিয়ে করতে। প্রায় সকলেই এই নিয়ে কানাঘুষা করছে। কেউ আমোদ করে বলছে বিয়ের জন্য শখে সাদা শাড়ি পরেছে। এমন শখ কস্মিন কালেও শুনেছি বলে মনে পড়ে না। হলো তো শুভ সময় একটা অঘটন। সমস্ত কথা হজম করে নিল উর্মি। ফোনটা খুলে দেখল সমীর কেবল সরি লিখেছে মেসেজে, ছেলেটার নাম্বার বন্ধ বলে। সিয়ামকেও কল করলো। উর্মি জানতে পারল দুপুরে কোথাও একটা বের হয়েছে সমীর, অথচ এখনও বাড়ি আসেনি। এ নিয়ে সবাই চিন্তিত। উর্মির গলায় তরল কিছু নেমে এলো। সারাদিন না খাওয়া ছিল, গড় করে বমি করে বসলো। জ্যোৎস্না এসে ধরল। অসুস্থ লাগে ওর। ভাবি, আমাকে একটু ঘরে নিয়ে চলো। কি হলো তোর? অসুস্থ লাগছে, ঘরে নিয়ে যাও প্লিজ। স্বীয় কক্ষে এসে শুয়ে পড়ল উর্মি। মাথাটা ভন ভন করছে। একে একে জড়ো হয় প্রায় সকলে। সৌজন্য বোনের মাথায় হাত বোলাচ্ছে। বাতাস করে মেঘনা। সাগরিকাকে সামলাচ্ছে আলিদ। অন্তু দরজার কাছটায় দাঁড়ানো। অমর এদিক সেদিক কল করে যাচ্ছে। উর্মি হাতের ইশারায় অন্তকে কাছে ডাকলো। কাল যে পার্সেলটা দিয়েছিস সেটা কে দিয়েছে তোকে? নিশ্চয়ই ডেলিভারি ম্যান তোকে দেয়নি সেটা? সহজ করে উত্তর করলো অন্তু। সমীর আঙ্কেলই তো দিয়ে পাঠালো। ভ্রু কুচকে এলো উর্মির। পার্সেল নিয়ে কেউ কোনো প্রশ্ন করলো না। উর্মি উঠে গেল। বের হতে চাইলে কেউ ওকে বের হতে দিল না। উর্মি প্রায় চিৎকার করে বলল, আমার যাওয়া জরুরি। মেয়েটির কথা কেউ শুনেনি। সারা রাত পেরিয়ে গেল, বরপক্ষ এলো না। অতিথিরা চলে গেছে সব। যাওয়ার আগে বেশ নিন্দেও করলো। উর্মির সাথে সৌমিনের বিয়ের নাটকের কথা দু একজন জানত। সে কথাগুলো এখন সকলের মুখে মুখে। ছি ছি করছে সবাই। উর্মি যেন নিষ্প্রাণ। আলগোছে নিজের রুমে এসে বিয়ের শাড়ি খুলে ফেলল। বের হয়ে এলো সাদামাটা এক কামিজে, চুলগুলো হাত কোপা করা। চোখ ডেবে গেছে। কিয়ৎক্ষণ বাদে মেঘনা এলো। চোখ দুটো ছলছল। উর্মি একবারও বলল না কি হয়েছে। মেয়েটি যেন পাথর বনে গেছে। ধীর পায়ে এলো ড্রয়িং রুমে। অনেকগুলো মানুষ দাঁড়ানো। সবাইকেই চেনে উর্মি, তবে আজ সবগুলো মুখ অচেনা হয়ে এলো। সবাইকে দেখে নিয়ে উর্মি শুধু একজনকে দেখে, সে হলো সমীর।
আলগোছে ছেলেটির নিকটে আসে। শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট চোট, দু চোখে একরাশ আতঙ্ক। উর্মি কেবল বলল, কাল কেন এলে না? খুব সেজেছিলাম আমি, বউ সাজ, তবে বর এলো না। সবাই বলল আমার কপাল পোড়া। গলা ধরে এলো উর্মির। সমীরের চোখ দুটো ভিজে উঠেছে। পাশ থেকে শৌখিন কিছু বলতে যেতেই উর্মি বলল, ওর সাথে আমি একটু কথা বলি। সরে এলো শৌখিন। উর্মি যেন সমুদ্র সমান থমকে গেছে। সমীর এবার মুখ খুলল, আমি মরে গেলাম না কেন উর্মি? কেন মরে গেলাম না আমি? কাল কেন আসনি? শব্দ ভাণ্ডারে ভীষণ সংকট। উর্মি উত্তর না পেয়ে এদিক সেদিক তাকালো। সকলের দৃষ্টিটা কেমন অচেনা। দরজা দিয়ে এবার প্রবেশ করল সৌমেন। শরীরের বিভিন্ন স্থানে চোট। ছেলেটা যেন একেবারেই বদলে গেছে। চেহারা চেনার উপায় নেই। লায়লা ধরে নিয়ে এলো ওকে। উর্মির অবাক হওয়ার কথা, তবে উর্মি অবাক নয়। সব ধরনের পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে যেন। সৌমিন আর সমীর দুজনেই বরাবর দাঁড়ানো। উর্মি তাকালো না একবারও। সৌমেন ভাঙা গলায় বলল, আমায় মাফ করো উর্মি, তোমাকে ঠকিয়েছি আমি, খুব বেশি প্রতারণা করেছি সবার সাথে। আপনি এখানে কেন এসেছেন সৌমেন স্যার? তোমায় নিয়ে যেতে এসেছি আমি। সমীরের হাতটা কেঁপে উঠল। কত সহজেই সৌমেন বলে দিল নিয়ে যেতে এসেছি তোমায়, অথচ সমীর একটিবারও বলতে পারল না কথাটা। দ্বিধার এক দেয়াল তৈরি হয়েছে ওর মাঝে। উর্মির দিকে হাত বাড়ানো যেন এক মহাপাপ। আপনি চলে যান সৌমেন স্যার, আমি এখন কিছু শুনতে চাইছি না। ক্ষমা করো উর্মি, সবার পা ধরে ক্ষমা চাইব আমি, তবু এমন করো না। সব কিছুর মাঝে একটা সত্য তো, তুমি আমার স্ত্রী। আগুনে ঘি ঢালার মতো রেগে গেল উর্মি। চেঁচিয়ে বলল, নাটক ছিল সেসব, সব কিছু নকল ছিল। তাহলে এ কথা কেন বললেন? সেসব মিথ্যে নয়। বিভ্রান্ত করবেন না দয়া করে, এমনিতেই আমার মাথা ঠিক নেই। শোনো আমার কথা, দূরে সরুন, আমাকে স্পর্শ করবেন না। সরে না সৌমেন। উর্মিকে দু হাতে আঁকড়ে নেওয়ার প্রয়াস করে। সমীর বাধা দিতে রগরগে কণ্ঠে সৌমেন বলে, সরে যাও সমীর, উর্মি আমার স্ত্রী। সমীরের হাত আলগা হয়ে আসে। এক পা করে পিছিয়ে যায় ছেলেটা। অবাক নয়নে তাকায় উর্মি। সমীর যেন ওর সমস্ত শঙ্কাকে সত্য করে দিল। স্তব্ধ হয়ে বসে আছে উর্মি। প্রচণ্ড চেঁচানোর ফলে জ্ঞান হারিয়েছিল। আপাতত ঠিক আছে। সকলেই প্রায় বিস্মিত। সৌমিন আর সমীর দু প্রান্তে দাঁড়ানো। সমীর এক পা আগাতে গিয়েও পড়ল না। তবে সমীর সব কিছুকে তুচ্ছ করে উর্মির কাছে হাঁটু গেড়ে বসল। উর্মির হাতটা বুকে চেপে ধরল। রেসপন্স নেই ওর। বার কয়েক চুমু খেলো হাতে। আমি আর মিথ্যে বলবো না, সবটা বলবো এখন। আমি অনেক বড় অন্যায় করেছি, সেসবের ক্ষমা হয়তো হয় না, তবু বলবো ক্ষমা করতে। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলল সৌমেন। ফের বলা শুরু করলো, আমি তখন খুব ছোট। বাবার সাথে মায়ের প্রায় দিন ঝগড়া হতো। এই ঝগড়ার কেন্দ্র ছিল সমীরের মা মিষ্টি মৃধা। বাবার সাথে ওনার প্রণয় ছিল কোনো এক সময়, তবে সফল হলো না। সেটার রেশ থেকে গেল বাবার বিয়ের পরও। মা খুব শান্ত। প্রথম দিকে চুপ থাকলেও একটা সময় এসে মা রেগে গেলেন। ছোট ছিলাম, বুঝতাম না তেমন, তবে ধীরে ধীরে বুঝতে শিখলাম। মা লুকিয়ে কাঁদতেন, খুব বেশি পাগলামি করতেন। কতবার সুইসাইড করার ট্রাই করেছেন হিসেব নেই। আমি আমার মাকে সব থেকে বেশি ভালোবাসি। মাও আমায় খুব ভালোবাসে। তবে এত সবের মাঝে আমাদের মা ছেলের সম্পর্কটা সুন্দরভাবে প্রকাশ পায়নি। আমি ছোট থেকে প্রতিজ্ঞা করেছিলাম শেষ করে দিব মিষ্টি মৃধার জীবন। যে মহিলার জন্য আমার মা কষ্ট পেলেন তাকে সুখী থাকতে দেই কী করে? এরই মাঝে আমি জানতে পারি মিষ্টি মৃধার স্বামী তথা সাওলাত খান স্বীয় স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট নন। একটা দূরত্ব আছে ওনাদের, সেটাকে কাজে লাগাই আমি। তখন আমার বয়স খুব বেশি না, তবে দুরন্ত ছিলাম খুব। তিথি নামক একজনের সাথে সাওলাত খানের বন্ধুত্ব ভালো, এটা জানতে পারি আমি। এরপরই ঠিক করি তিথির সাথে দেখা করব। এতিম সন্তান তিনি, আমার থেকে বছর 5 বড় হবে। ওনার সাথে আমি ডিল করি, আর সেটা হচ্ছে সাওলাত খানের সন্তানের মা হতে হবে। এমনিতেই ওনাদের মাঝে বেড শেয়ার ছিল, তবে আমি চেয়েছিলাম যে নতুন একজন আসুক যাতে সাওলাত খান বাধ্য হন তিথিকে নিতে। অনেক টাকা অফার করে তিথিকে রাজি করাই। প্রথমে তিথি ভয়ে ছিলেন, যদি সাওলাত খান অস্বীকার করলেন বা মেনে না নিলেন, তবু নিজের এক ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজটা করেন তিথি। হয়ও তেমন। সব ঠিকই ছিল। বাবা মায়ের সম্পর্কটাও যাচ্ছে ভালো। অতদিনে সাওলাত খান আর মিষ্টি মৃধা আলাদা হয়ে গেছেন। তবে সেটাতেও থামল না ঘটনা। একদিন বাবার সাথে মিষ্টি মৃধার দেখা হলো। দুজনকে একসাথে দেখে ফেলেন মা। হয় আবার কলহ। সব থেকে খারাপ লেগেছিল বাবা সেদিন মাকে মেরেছিল। আগে শুধু ঝগড়া হতো, তবে সেদিন হাত তুলেছিল মায়ের শরীরে। আমি তখন বড়, তবু সহ্য হয়নি আমার। হয়তো তিনি আমার বাবা না হলে আমি। থেমে গেল সৌমেন। কথাটা বলতে ওর কষ্ট হলো। ঢোক গিলে ফের বলতে লাগলো, সবটা আমি মেনে নিতে পারছিলাম না। এত বেশি ডিপ্রেশন যাচ্ছিল যে মাঝে মাঝে নেশাও করেছি, অথচ আমি এটাকে ঘৃণা করতাম। দুর্বিষহ হয়ে এলো আমার জীবন, তবু চুপ ছিলাম। একদিন হঠাৎ করে সমীর এলো।
আমি তখন নতুন জয়েন করেছি বাবার বিজনেসে, ফ্যাশন ডিজাইনে পড়াশোনা। আমার হাতের কাজও খুব ভালো ছিল। চাইতাম যে আমার কাজগুলো আমি করব, তবে বাবা বিরোধ করলেন। সমীরের কাজকে বেশি গুরুত্ব দিলেন। আমার সামনে ওর পিঠ চাপড়ে বলতেন অনেক নাম হবে। চাপা হিংসে কাজ করতো। সমীরকে সহ্য না করতে পারলেও সহ্য করতে হতো। ও পরিশ্রমী ছিল। বহুবার ওর কাজ নষ্ট করেছি, তবু ঠিকঠাক করে ফেলতো সবটা। একটা সময় আমি ছেড়ে দিই ডিজাইন করা, বিজনেসে মনোযোগ দিই, সফলও হই। চলে দিন, তবু কোথাও একটা রাগ ক্ষোভ হতো। বারবার মায়ের মুখটা ভাসত। বাবা সেদিন মাকে অন্য এক মহিলার জন্য মেরেছে, এটা আমি কিছুতে মানতে পারছিলাম না। আবার ভুগতে থাকি চাপা এক হীনমন্যতায়। সেই সুযোগ নিয়ে মায়েশা আর কল্লোল আসে আমাদের অপোজিট টিমের সাথে হাত মিলিয়ে। আমার ক্ষতি করাই ছিল একমাত্র লক্ষ্য, তবে ধরা পড়ে যায় একদিন। সেদিনই আমি প্ল্যান করি সমীরকে ফাঁসাবো মেয়েলি কেসে। ততদিনে উর্মি জয়েন করেছে, আর সমীর যথেষ্ট চরিত্রবান। এতবার মাইশাকে দিয়ে আকর্ষিত করার ট্রাই করেছি, তবে হয়নি লাভ। একদিন লক্ষ্য করলাম উর্মির সাথে সমীরের সম্পর্ক ভালো। খোঁজ খবর নিতাম তখন, খুব বেশি খবর পাইনি, কারণ উর্মি নিজেও ছিল পরিশ্রমী, ভালো মেয়ে। দিনের পর দিন আমি হতাশায় ভুগি। একটা সময় এসে লস হতে লাগলো বিজনেসে। বাবা সেদিন আমায় কথা শোনালো, সমীরের উদাহরণ টেনে নিলেন। এত রাগ হলো সেদিন যে আমি 3 দিন বের হলাম না ঘর থেকে। তবে সেই 3 দিনে আমার মাথায় প্ল্যান আসে। উর্মি আর সমীরের বন্ধুত্বে কোথাও একটা ভালোবাসা দেখেছি আমি, সেটাকে বেশ করে সাজাই গল্প। মায়েশা আর কল্লোলকে দিয়ে সব আমিই করাই। আর অন্যদিকে উর্মি আর সমীরের প্রণয় গভীর হয়। চুপ ছিলাম আমি। ভালোবাসা যত বাড়বে আলাদা করে ততই না মজা। একদমই বলে থামলো সৌমেন। উর্মির দিকে তাকিয়ে দেখলো মেয়েটি নড়ছে না। হালকা করে ধাক্কা দিল সৌমেন। ফের বলল, আমি সত্যি তোমায় ভালোবাসি উর্মি। একটা রা নেই কারো মুখের। আলিদের সাথে চোখের পলক বিনিময় হতেই সৌমেন অসহায় চোখে তাকালো। তবে আলিদ ছাড়ল না এক বিন্দু। সৌমেন তাই বলতে লাগলো, সাগরিকার মাথায় কিছু সমস্যা ছিল, সেটা জানতেই আমি আরও প্ল্যান করি। দ্বিগুণ টাকা দিয়ে আয়োজন করে ফ্যাশন কন্টেস্ট, এমনকি সাওলাত খানকে বিচারক করাই। আমার ভয় ছিল যে প্ল্যান হয়তো কাজে দেবে না, তবে অদ্ভুতভাবে কাজ করলো সেটা। এটা ছিল ম্যাজিকের মতো। সমীরের সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে সাওলাত খানের। কিছু প্রপার্টিজ ওদের নামে করবে বলে স্থির হন। আর সেই সময়টাই ছিল আমার জন্য মোক্ষম সময়। অনেক কসরত করে সমীরের ফোন চুরি করাই, আর নানান প্রতিবন্ধকতা তৈরি করি যাতে একদমই যোগাযোগ ছিন্ন হয়ে যায়। সবটাই চলে ঠিকঠাক। এদিকে সাগরিকার মাথায় থাকা ছোট সমস্যা আর তুলির সাথে ডিভোর্স হওয়াটা নিয়ে কাজ চলতে থাকে। মিথ্যে অভিনয় করে সাগরিকার অসুস্থতা নিয়ে, আর তুলিকে টাকা দিয়ে সৌজন্যকে ডিভোর্সের টাকা শোধ করার চাপ দিতে। জানতাম ওরা পারবে না অত টাকা পরিশোধ করতে, আর সৌজন্যকে যেতে হবে জেলে। সাগরিকার অসুস্থতা আর সৌজন্যের জেলে সবটা উর্মির মাথা নষ্ট করে দেয়। এদিকে আমি অভিনয় করছি মানসিকভাবে অসুস্থতার। বাবাকে ইঙ্গিত দিয়ে ফোর্স করি। বাবা বুঝতেও পারেনি আমার নাটক। উর্মির সাথে ডিল হয়, তবে সেটা কেবলই একটা নাটক। এসব জানতে পেরে আমি আরও রেগে যাই, কারণ সমীরকে কষ্ট দিতেই হবে। তখনই কায়দা করে সব পেপার আসল করে দিই। আর বাকিটা তো আমি মানছি যে আমি প্রতারণা করেছি, তবে এর মাঝেও সত্যটা কি জানো? তোমায় অতিরিক্ত ভালোবেসে ফেলেছি। আমায় মারো, কাটো, যা ইচ্ছে করো উর্মি, তবু ফিরে আসো। সব শেষে বিয়েটা অস্বীকার করতে পারো না তুমি। ঘরটা পুরো শুনশান, এত মানুষ থেকে ও নেই। উর্মি প্রায় সঙ্গে সঙ্গে সমীরের নিকট তাকালো। ওর মনতা ভেঙে দিচ্ছে হৃদয়। সৌমিনের থেকে ঝটকা মেরে সরিয়ে নিল হাত। সমীরের কাছে এসে বলল, কাল কেন আসেনি তুমি? সবাই অবাক। এত বড় সত্য জানার পরও উর্মি এমন কথা বলবে ভাবতে পারেনি। সমীর চুপ থাকাতেই উর্মি প্রায় রেগে উঠল। কথা বলছে না কেন? দুপোটা অশ্রু মুছে সমীর বলল, কিছুদিন আগেও আমি জানতাম তোমার বিয়েটা নাটক। সব আমার ভালোই যাচ্ছিল, তবে হলুদের দিন একটা পার্সেল এলো, যেটাতে ছিল বিয়ের কিছু প্রমাণ আর সৌমিনের দেখা করার জন্য চিঠি। সাথে ছিল সেম ডিজাইনের শাড়ি। আমি অবাক হলাম খুব। আগ্রহ জাগলো আরও বেশি। চিঠিতে লেখা ছিল, বাড়ির নিচে দাঁড়িয়ে আছে সৌমিন। আমি সেটাকেই কাজে লাগাই। চিঠির প্রথম অংশ ছিঁড়ে ফেলি আর সৌমিনকে লোক দিয়ে নিয়ে যাই। সৌমিন যে নাটক করেছে আমি জানতাম, তবে প্রমাণ ছাড়া আগাতেও পারছিলাম না। বিরক্ত হলো উর্মি। ভুরু কুচকে বলল, কাল কেন আসনি? সময় খারাপ যাচ্ছিল। আমি বুঝে গিয়েছিলাম তুমি অন্য কারো নামে দলিল। যে কষ্টটা আমি পাচ্ছিলাম সেই কষ্টটা সৌমিনকে দিতে চেয়েছি আমি। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা, তাই এই বিয়ের নাটকটা করি। চমকালো উর্মি। অকপটে সমীর বলে ফেলল, এই বিয়ের আয়োজনটা নাটক। সমীর আবার বলল, তবে সমস্যা করলো লায়লা। কে জানতো এতদিন পর ভাই বোনের ভালোবাসা উতলে পড়বে। লায়লা হল আমার ভার্সিটি ফ্রেন্ড। তাছাড়া আমাকে সাহায্য করার জন্য এসেছিল। সৌমিনের থেকে ছাড়া পেয়ে 2 দিন গা ঢাকা দিল। আর সৌমিনকে যেই না আমি আটকে দিলাম অমনি করে আসলো আমার হাতে।
বলল যে সৌমেনকে নিজে আঘাত করতে চায়। আমিও সহজভাবে ছেড়ে দিই লায়লার কাছে। তবে কাল দুপুরে জানতে পারি সৌমেনকে নিয়ে পালিয়েছে লায়লা, আর তখনই ছুটে যাই। অনেক ঝামেলা হয় আমাদের মাঝে, অবশেষে হাল ছেড়ে দিই। সমীরের কথাতে কোথাও একটা কার্য হাসিল অনুভব করে উর্মি। সব সত্য মিথ্যের মাঝেও উর্মির ভরসা ছিল সমীর। ও ভেবেছিল ছেলেটা বলবে যা হবার তা হয়েছে, এখন আমরা নতুন করে শুরু করব আমাদের জীবন। কিন্তু হলো কই সেসব? উর্মি প্রায় চুপ হয়ে নিজের ঘরে চলে গেল। সৌমেন পিছু নিতে গেল, বাধা দেয় সমীর। অন্তত এবার নিজ কর্মের জন্য অনুতপ্ত হ। পথ ছাড় সমীর, আমি আমার স্ত্রীর কাছে যাচ্ছি। রেগে গেল সমীর। কিছু বলার পূর্বেই মিষ্টি মৃদা এসে সৌমেনের গালে চর বসিয়ে দিলেন। এত সময় চুপ ছিলেন তিনি, তবে এবার আর পারলেন না। নম্র স্বভাবের মানুষটা যেন আজ কোনো জ্বলন্ত আভা। মেঝেতে থুতু ফেললেন। তুই যে তোর মায়েরই সন্তান তা প্রমাণ হয়ে গেল। আন্টি, আমি ক্ষমা চাইছি। চুপ কর। তোর মায়ের ভুলগুলো আমাদের সবার জীবন তছনছ করে দিয়েছে। সাওলাত খান স্ত্রীকে সামলাতে এলেই তিনি বললেন, স্পর্শ করবেন না আপনি, নোংরা মানুষ। পরনারীতে আসক্ত পুরুষ আমি ঘৃণা করি। মিষ্টি, কখনো আপনি আমাকে বুঝেননি, স্বামী হিসেবে কলঙ্ক। কান্না করে উঠলেন মিষ্টি। লতিফা বেগম আর মাহফুজ সাহেবও উপস্থিত। মিষ্টি মৃধা প্রায় চেঁচিয়ে বললেন, আজ তোমার জন্য আমরা সবাই ভুক্তভোগী লতিফা। তোমার ভুল ধারণা আর সন্দেহ কত দূর পৌঁছে গেছে দেখো। ভয়ে সিটিয়ে গেলেন লতিফা। মাহফুজ সাহেব নির্বাক। মিষ্টি ক্রন্দনরতভাবেই বললেন, মাহফুজ ভাই আমার সিনিয়র ছিলেন, সমীহ করতেন আমাকে, ছোট বোন হিসেবে দেখতেন। সেই সম্পর্কটাকে নোংরাভাবে দেখেছে তোমার মা। ভুল ভাঙিয়ে দিয়েছিলাম আমরা, তবু সন্দেহ যায়নি। সেদিন খুব বাজে কথা বলেছেন তোমার মা, যা এ ভরা সবাই উচ্চারণ তো দূরে থাক, ভাবতেও লজ্জা হয়। সেই সব ভুলের সুতো ধরে আজ তুমি সবাইকে ধ্বংস করে দিলে। কাঁদতে কাঁদতে বসে পড়লেন মিষ্টি। সমীর দু হাতে মাকে জড়িয়ে ধরল। ঠিক তখনই নিজ ঘর থেকে বের হলো উর্মি, হাতে লাগেজ। সমীর কাছে আসার চেষ্টা করতেই উর্মি বাধা দিল। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি অন্য কারো স্ত্রী। ধাক্কাটা খেল সমীর। সৌমেনের অধরে এক চিলতে হাসি ফুটল। সে প্রায় ছিটকে এসে উর্মি লাগেজ ধরল। খুব স্বাভাবিকভাবে উর্মি বলল, ধন্যবাদ, তবে আমি একাই নিতে পারবো। সরি উর্মি, আমায় দাও না। তুমি কেন? তাকালো উর্মি। গভীর ওর দৃষ্টি, তবে প্রাণ নেই সেখানে। চিত্ত কেঁপে উঠল ছেলেটার। উর্মি বলল, 1 বছর তো হয়েই এলো, তাই না? সামনের মাসেই আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। আশা করি সেদিনই ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিতে পারবো। প্রতিটা মানুষ স্তব্ধ। উর্মি কারো দিকে তাকালো না, এমনকি কেউ সাহস করলো না ওকে বাধা দিতে। উর্মি দ্বারে পৌঁছে মনে করলো বাবাকে দেওয়া প্রতিশ্রুতি কোনো এক বিকেলে বাবার হাতটা ধরে বলেছিল, তোমার সংসার কখনো ভাঙতে দেব না বাবা, সবার শখের জিনিস এনে দিব যে কোনো মূল্যে। উর্মি রেখেছে সে কথা, তবে পারিনি নিজের শখটাকে নিজের করার। সবাই যখন নিশ্চুপ, ঠিক তখনই অন্তে এলো। হাতে দুটো সাদা শাড়ি। সকলে চেয়ে দেখল উর্মির শখের সাদা শাড়ি দুটো পুড়ে ছারখার। একটা তার স্বামীর দেওয়া, আর অন্যটা জীবনের প্রথম ভালোবাসার পরিশিষ্ট। উর্মি নিজ জীবন দিয়ে অনুভব করেছে শখের জিনিস বড্ড দামি, তাই সে সবার শখের জিনিস এনে দিতে পারলেও পারেনি আগলে রাখতে নিজের শখের সাদা শাড়ি। অথচ ওর কপাল ছিল 16.5 আনা। একটা নয়, একেবারে দুটো শখের সাদা শাড়ি এসেছিল ওর জীবনে। দুটোই জীবনের মারাত্মক ভুল আর অত্যন্ত দামি, যা ওকে পাগল করে তুলেছে। 3খানা পথ তৈরি করেছে। কোন পথে যাবে উর্মি? কী বা হবে উচিত? সৌমেনকে ডিভোর্স দিয়ে সমীরের সাথে জীবনের বাকি পথ চলা, নাকি সমীরকে ভুলে গিয়ে সৌমেনকে ক্ষমা করা, কিংবা দুটোর বিকল্প কিছু বেছে নেওয়া?